হ্যালো লার্নার্স, আমাদের ইউটিউব চ্যানেল WBPSC GS 101 চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট টপ 10 MCQs অন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট হয়, আর এই কোয়েশ্চেনগুলো তোমাদের সব রকম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, শুধু WBCS বলে না, সব রকম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকে কিন্তু ভালো করে প্রিপারেশন নাও, আর প্রতিদিন আমরা অল্টারনেটিভ MCQ এবং ডেসক্রিপটিভ সব রকম আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য হেল্প হবে। যদি কোথাও অসুবিধা হয় তোমাদের, তাহলে কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো ডাউট থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে। তো প্রতিদিন তোমরা এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন প্রেস করে রাখবে নোটিফিকেশনের জন্য। সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, তার কারণ হচ্ছে কখন কোন ভিডিও অ্যাড হচ্ছে, কখন ক্লাস আছে, সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে। তো আমরা এই টপ 10 MCQs করব, প্রেজেন্টেড বাই মি। তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে ইউটিউবে যেমন ক্লাস করছো তো করো, তার সাথে সাথে তোমরা কিন্তু আনএকাডেমি লার্নিং অ্যাপস থেকে তোমরা কিন্তু লার্নিং অ্যাপস ডাউনলোড করো প্লে স্টোর থেকে, আর প্রত্যেকে কিন্তু আনএকাডেমি ফলো করো, কারণ আনএকাডেমি থেকে কিন্তু তোমরা প্রতিদিন তোমরা যে ডেমো ভিডিও ক্লাস, যেটাকে আমরা বলি স্পেশাল ফ্রি ক্লাস, যেখানে আমরা বিভিন্ন রকমের সব সাবজেক্টের আলোচনা করা হয় যতটা করা সম্ভব, আর বাদবাকি ডেসক্রিপটিভগুলো জানার জন্য তোমাকে কিন্তু ক্লাস কোর্সে জয়েন করতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের রেগুলার ক্লাস থাকে, যেটা স্পেশাল ক্লাস, যেটা ফ্রি ক্লাস, সেটা 10টা থেকে 11টা এভরিডে ক্লাস থাকে। ইভিনিংয়ে থাকে 7:30 থেকে 8:30, প্লাসে থাকে আমাদের 2টো থেকে 3টে। তো তোমরা প্রত্যেকে কিন্তু এই টাইমগুলোকে ফলো করবে আমার ক্লাস পাওয়ার জন্য আনএকাডেমি অ্যাপসে। আর ইউটিউবে কিন্তু আমরা প্রতিদিন ক্লাস দিই, তো ইউটিউবের সেকশনগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। তো এখানে দেখো, এখানে আমরা প্রথম প্রশ্ন আজকে যেটা দেখতে পাবো রয়েছে, দ্য স্পার্ক ফর দ্য স্বদেশী মুভমেন্ট ওয়াজ দ্য ডিসিশন টু দ্য পার্টিশন বেঙ্গল। তাহলে এখানে আমাদের কি বলেছে এটা কিন্তু আমাদের জানতে হবে, যে দ্য স্পার্ক ফর দ্য স্বদেশী মুভমেন্ট ওয়াজ দ্য ডিসিশন অফ পার্টিশন বেঙ্গল। এই যে আমাদের স্বদেশী মুভমেন্টের যে বিষয়টা ছিল, বা স্বদেশী আন্দোলনের যে বিষয়টা ছিল, যে স্বদেশী আন্দোলন হয়, যেটা হয় কেন, পার্টিশন অফ বেঙ্গল বা বাংলা ভাগকে নিয়ে। তো মানে কাদের বিরুদ্ধে হয় এই আন্দোলন? এই আন্দোলন কাদের এগেনস্টে বা কাদের বিরুদ্ধে হয়? ব্রিটিশদের বিরুদ্ধে হয়। তাহলে এখানে আমাদের অপশন কি দিয়েছে? ফ্রেঞ্চ দিয়েছে, সব ব্রিটিশ দিয়েছে, ডাচ দিয়েছে, স্বদেশী পর্তুগিজ দিয়েছে। তো আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে কিন্তু ব্রিটিশ, বি হবে আনসার। তো স্বদেশী মুভমেন্ট হওয়ার প্রধান কারণ কি? দেখো, যখন আমরা জানি যে পার্টিশন অফ বেঙ্গল মানে 1905 এর আগে আমরা পলিটিক্সে দেখি, ইন্ডিয়ান পলিটিক্সে দেখি যে কংগ্রেসের মডারেট ফর্ম, ঠিক আছে, যে মডারেট বা নরমপন্থীদের প্রভাব। কিন্তু যখন আমাদের পার্টিশন অফ বেঙ্গল হয়, নরমপন্থীদের সেকেলে মিনস হচ্ছে যে এই যে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে সহযোগিতা, কথাবার্তা, এর মাধ্যমে পাওয়া অধিকার পাওয়া, এই বিষয় কিন্তু আর বিশ্বাসী বা বিশ্বাস করতে পারলেন না ভারতীয়রা, এবং সেখান থেকে কিন্তু আমাদের একটা নতুন গোষ্ঠী এলো, যাকে আমরা বলি এক্সট্রিমিস্ট, যেখানে আমরা লাল বাল পাল। এবং এই এক্সট্রিমিজমের জন্মটা কোথা থেকে? এক্সট্রিমিজমের জন্ম হচ্ছে রেভলিউশন থেকে, আন্দোলন, বিপ্লব থেকে, ঠিক আছে, রেভলিউশনারি, আমরা বলি র্যাডিক্যাল মেন্টালিটি। এবং এই সময় আমরা ঋষি অরবিন্দ ঘোষ, তো এখানে আমরা আরও একটা মেন্টালিটি দেখতে পারি, যাকে আমরা বলি নিও ন্যাশনালিজম, ঠিক আছে। এই নিও ন্যাশনালিজমের যে পার্টটা, এটা হচ্ছে আমাদের জাতীয়তাবাদের উদ্ভব। এই যে আমরা নতুনভাবে জাতীয়তাবাদ, যে এই যে উদ্ভব আমরা দেখতে পাচ্ছি, এরা বিশ্বাসী, নিও ন্যাশনালিজম কিসে বিশ্বাসী ছিলেন? প্যাসিভ রেজিস্ট্যান্স, আন্দোলন, প্রতিবাদ, স্লোগান। এবং এই সময়, এই স্বদেশী মুভমেন্টের সময় আমরা দেখি যে নরমপন্থীরা, চরমপন্থীদের যে দাবি ছিল, যে 4টে দাবি ছিল, স্বদেশী, স্বরাজ, বয়কট এবং ন্যাশনাল এডুকেশন, এই 4টেকে কিন্তু আমরা সবাই জানি পাশ করানো হয় ক্যালকাটা সেশন 1906 থেকে। স্বদেশী আন্দোলন শুরু হয় কোথা থেকে? স্বদেশী বয়কট, স্বদেশী আন্দোলন শুরু হয় আমাদের 7 অগস্ট 1905 থেকে, ক্যালকাটা টাউন হল থেকে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভালো করে কিন্তু জানতে হবে, যেখানে আমরা জানি যে স্বদেশী মুভমেন্টের কারণ কি দেখানো হয়েছিল। এটা হচ্ছে কার্জনের একটা পলিসি ছিল, যেখানে লর্ড রিসলে ছিলেন একজন সিভিল সার্ভেন্ট, যিনি মাইনরিটি অফিসার ছিলেন প্রথম তার অকুপেশন বা তার জীবনে। তো তিনি কিন্তু এই যে পার্টিশন, যেটা যে কমিউনিটি বা সম্প্রদায়ের মধ্যে যে বিভেদ,
এটাই কিন্তু ইউনিটির ওপরে সব থেকে, যে ইউনিটি ন্যাশনালিজমের সব থেকে বড় পাওয়ার। তো ন্যাশনালিজম বা জাতীয়তাবাদী আন্দোলনকে বন্ধ করতে হলে আগে ইউনিটিকে ব্রেক করতে হবে। আর ইউনিটিকে ব্রেক করা মানে এই সাম্প্রদায়িকতা বা জাতীয়তাবাদকে আঘাত করা, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে লর্ড কার্জন asked Queen Victoria to separate Bengal because they were sacred. If the Muslims and Hindus got together they would start a war. তাহলে কিন্তু বিশাল বড় আর যুদ্ধ হবে, আর এই বাংলা থেকে কিন্তু এত বিশাল জনগণকে কিন্তু সামলানো ব্রিটিশদের পক্ষে সম্ভব হবে না। 500 meeting were held in East Bengal alone. The Swadeshi movement had genesis in the anti-partition movement. স্বদেশী মুভমেন্টকে আমরা অ্যান্টি পার্টিশন মুভমেন্ট বলি, স্বদেশী মুভমেন্টকে আমরা বন্দে মাতারাম মুভমেন্ট বলি। বন্দে মাতারাম মুভমেন্ট কেন বলি? কারণ এর স্লোগান ছিল বন্দে মাতারাম। তো এখানে কিন্তু অবশ্যই মনে রাখবে এই প্রশ্নটা। তাহলে নেক্সট প্রশ্ন এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে গান্ধী গেভ দ্য কল টু রিজেক্ট অল ফরেন গুডস ডিউরিং ড্যাশ মুভমেন্ট। গান্ধীজি ডাক দিয়েছিলেন বিদেশি বয়কট করতে। তাহলে আমরা কোন মুভমেন্টে দেখি? নন কোঅপারেশন মুভমেন্টে। অপশন বি হবে কারেক্ট আনসার। স্বদেশী মুভমেন্টেও বয়কট হয়। এই স্বদেশী মুভমেন্টের যে বয়কট, যে বিদেশি পণ্য বয়কট করা, বর্জন করা, এই কনসেপ্টটা কিন্তু নেওয়া হয়েছিল বা যেটা উনি নিয়েছিলেন তখন কিন্তু উনি সাউথ আফ্রিকাতে ছিলেন। এবং আমরা জানি যে 1908-1909 উনি এই স্বরাজ বা সেলফ রুল, যেটা আমাদের কি ছিল, হিন্দ স্বরাজ, তার পত্রিকা হিন্দ স্বরাজ, সেডিশিয়াস চার্জ লাগায় এখানে ব্রিটিশ গভর্নমেন্ট। তো স্বরাজের উনি যে কনসেপ্টটা কোথা থেকে নেন? এই স্বদেশী মুভমেন্ট থেকে। কিন্তু তখন উনি ভারতবর্ষে। তো এখানে আমাকে বলছে গান্ধী গেভ দ্য কল টু রিজেক্ট অল ফরেন গুডস ডিউরিং দ্য ড্যাশ মুভমেন্ট। ওনার যে মুভমেন্ট আমি বলতে পারি ভারতবর্ষে যে 4টে মুভমেন্ট রয়েছে তার মধ্যে নন কোঅপারেশন মুভমেন্টের সময় উনি বিদেশি পণ্য বর্জনের কথা বলেছেন। এবং খাদি, স্বদেশী কি করবে? আমাদের ইকোনমি জেনারেট করবে, অর্থনৈতিক সচল অবস্থা, সেলফ রিলায়েন্স যতক্ষণ না হবে ততক্ষণ ইন্ডিপেন্ডেন্স হওয়া যাবে না। তাহলে এখানে আমাদের বি হবে কিন্তু কারেক্ট আনসার। তাহলে স্বদেশী মুভমেন্ট সম্পর্কে এখানে কিছু মেনশন করা রয়েছে, আমরা দেখে নেব যে স্বদেশী মুভমেন্ট স্টার্টেড উইথ দ্য পার্টিশন অফ বেঙ্গল 1905 কন্টিনিউ হয়েছিল 1911। ইট ওয়াজ মোস্ট সাকসেসফুল গান্ধীজি প্রি গান্ধী মুভমেন্ট। স্বদেশী ওয়াজ আ কি ফোকাস মহাত্মা গান্ধী হু ডেসক্রাইবড ইট অ্যাজ দ্য সোল অফ স্বরাজ। এই যে স্বদেশীকে যে উনি অ্যাকসেপ্ট করেছেন, এটা তো স্বরাজকে যে উনি অ্যাকসেপ্ট করেছেন এটা কিন্তু আমাদের স্বদেশী থেকে, ঠিক আছে। তো স্বদেশী মুভমেন্ট পার্ট অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অ্যান্ড দ্য ডেভেলপিং ইন্ডিয়ান ন্যাশনালিজম was an economic strategy aimed to removing British Empire from power and improve the economic condition. এই যে improve the economic condition, এখান থেকেই প্রিন্সিপাল অফ স্বদেশী আসে। তাহলে আমরা যখন দেখতে পাচ্ছি যে অল ফরেন গুডস বয়কট করা, এটা গান্ধীজি তার আন্দোলনে। তো গান্ধীজি কোন আন্দোলনে এটা দিয়েছিলেন? তো গান্ধীজি অ্যাপ্লাই করেছিলেন নন কোঅপারেশন, ঠিক আছে। নেক্সট এবার যেটা আমরা পড়বো যে স্ট্র্যাটেজি স্বদেশী মুভমেন্ট ইনভলভ বয়কটিং ব্রিটিশ প্রোডাক্ট অ্যান্ড রিভাইভাল ডোমেস্টিক প্রোডাক্ট। স্বদেশীর মানে কি? সেলফ প্রোডাকশনকে নিয়ে আসা, ইকোনমি জেনারেট করা, সেলফ প্রোডাকশনকে নিয়ে আসা, ঠিক আছে। এলএম ভোলে আইডেন্টিফাই 5 ফেজ অফ দ্য স্বদেশী মুভমেন্ট। স্বদেশী মুভমেন্টের 5টা দশার কথা বা 5টা ফেজের কথা কে বলেছিলেন? এলএম ভোলে বলেছিলেন। এবং গান্ধী গেভ দ্য কল টু রিজেক্ট অল ফরেন গুডস ডিউরিং দ্য স্বদেশী মুভমেন্ট। নেক্সট এবার যেটা আমরা পড়বো, the issue on the civil disobedience movement of 1930 was launched to us. তাহলে এখানে কোনটা হবে কারেক্ট আনসার? প্রত্যেকে কিন্তু বলতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে the issue on which of the civil disobedience movement of 1930 was launched। এখানে যে আমাদের রয়েছে প্রশ্ন, আমাদের অপশনগুলো যেখানে রয়েছে ইকুয়াল employment opportunity for Indians, the proposed execution Bhagat Singh, salt monopoly exercise British government and complete freedom। তাহলে কোন ইস্যুটাকে নিয়ে লঞ্চ করলো উনি সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট? তাহলে অবশ্যই সল্ট মনোপলির উপরে, সল্ট ট্যাক্সকে ব্রেক করেই তো করলো। সিভিল ডিসোবিডিয়েন্ট হওয়ার অনেক কারণ আমরা
জানি যে যখন আমাদের সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট শুরু হওয়ার আগে আমরা জানি তখন কে রয়েছেন, গভর্নর জেনারেল আরউইন রয়েছেন। তো আরউইনের কাছে গান্ধীজি 11টা দাবি জানান, যে আরউইন কি করেন, আরউইন এদিকে কোনো রকম কর্ণপাত করেননি বা দেখেননি, এদিকে গুরুত্ব দেয়নি। তো এই 11টা পয়েন্ট হচ্ছে আমাদের প্রধান কারণ ছিল গান্ধীজির আন্দোলন, যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টকে ডাকা। কিন্তু যেটা দিয়ে আন্দোলন শুরু করলেন সেটা হচ্ছে সল্ট ল বা সল্ট মনোপলিটাকে ইস্যু করে। কেন সল্টকে উনি বাঁচলেন? কারণ সল্ট হচ্ছে একটি এসেনশিয়াল কমোডিটি। পুয়ার যেমন হাওয়া বাতাস মানুষের কাছে গুরুত্বপূর্ণ, সমস্ত মানুষের কাছে, সমস্ত জীবজগতের কাছে, তেমনই কিন্তু মানুষের কাছে, প্রত্যেক স্তরের মানুষের কাছে লবণ হচ্ছে একটা এসেনশিয়াল কমোডিটি। তো সল্ট মনোপলি অ্যাক্ট আমাদের কিন্তু হয় 1882, সল্ট ট্যাক্স বা সল্ট অ্যাক্ট 1882 কে ব্রেক করলেন। কারণ সল্ট, যেখানে আমরা জানি যে কোস্টাল রিজিয়নে যারা বসবাস করেন, ইভেন তাদেরও কিন্তু অধিকার নেই লবণ তৈরি করা বা লবণে হাত দেওয়া, লবণ ব্যবহার করা। সমস্ত কিছুতে ইনপুট ট্যাক্স, এবং উল্টে এই যেখানে আমাদের ইনপুট ট্যাক্স কম লাগে সল্ট প্রোডাকশনে, তার উপরে কি হচ্ছে, উপযুক্ত কর নিচ্ছে। তাহলে প্রফিটের পর প্রফিট, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্টের কজ কি কি ছিল, এগুলো আমরা দেখবো যে সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্টের কারণ কি কি। সাইমন কমিশন এন্ড দ্য ডেথ অফ দ্য লালা লাজপত রায়, নাম্বার 1, ডেথ অফ দ্য লালা লাজপত রায়। তো এবার আমাকে বলতে হবে যে যখন লালা লাজপত রায় বা সাইমনের যে বয়কট হয়েছিল, সাইমন কমিশনের যে বয়কট হয়েছিল, তাহলে সেখানে কেন গান্ধীজি থাকতে পারেননি? কারণ আমরা জানি গান্ধীজি অ্যারেস্ট হন 1922-তে সেডিশিয়াস চার্জে, যেখানে উনি ডাক দিয়েছিলেন সিভিল ডিসোবিডিয়েন্স। নেক্সট পদক্ষেপ আমাদের কি হবে? নেক্সট পদক্ষেপ হবে আমাদের আইন অমান্য আন্দোলন। তো এই 1922-তে ওনাকে 10th মার্চ ওনাকে অ্যারেস্ট করা হয়, বরদৌলি রেজলিউশন যাকে আমরা বলি, এবং ওনার 6 বছরের জেল হয়। তার মানে 6 বছরের জেল মানে 28, 6-2-28। কিন্তু ওনার শারীরিক অসুস্থতার জন্য ওনাকে বেলে ছাড়া হয় 1924-এ, ঠিক আছে? তো ওনার এরা চলাকালীন উনি কিন্তু পারেননি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, উনি কিন্তু যোগদান করতে পারেননি। তার কারণ হচ্ছে উনি তখন আন্দোলন, কোনোভাবে কোনো আন্দোলনের সাথে যুক্ত হতে পারতেন না, তাহলে ওনাকে কিন্তু অ্যারেস্ট করা হতে পারত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 2 হচ্ছে নেহেরু রিপোর্ট, গান্ধী ফেভারিং ডোমিনিয়ন স্টেটাস মুভমেন্ট টু বি লঞ্চড ইফ ডোমিনিয়ন স্টেটাস নট গিভেন উইদিন 1 ইয়ার। যদি 1 বছরের মধ্যে ডোমিনিয়ন স্টেটাস না দেওয়া হয়, এটা নেহেরু রিপোর্টে বলা হয়েছিল। নাম্বার 2, অ্যারেস্ট অফ গান্ধী। নাম্বার 3, আরউইন স্টেটমেন্ট। নাম্বার 4, কংগ্রেস ডিমান্ড ফ্রম ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। কংগ্রেসের, যেখানে কংগ্রেসকে রাউন্ড টেবিল কনফারেন্সে ডাকাই হয়নি, ঠিক আছে? কারণ কংগ্রেস তখন কি চাইছে রাউন্ড টেবিল কনফারেন্সের আগে? আমরা জানি 29 থেকে নেহেরু রিপোর্ট বাতিল হওয়ার পর থেকে কংগ্রেসের ডিমান্ড ছিল পূর্ণ স্বরাজের দাবি, সেলফ কনস্টিটিউশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে? লাহোর সেশন, পূর্ণ স্বরাজ। গান্ধীজি 11 পয়েন্টস আলটিমেট নট এগ্রিড টু। গান্ধীজি যে 11 পয়েন্ট দেন সেখানে কোনোভাবে রাজি হন না আরউইন। অন মার্চ 12, 12 মার্চ 1930-তে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিডার মোহনদাস গান্ধী begins a defiant march to the sea in protest of the British monopoly on salt. His bloodiest act of civil disobedience yet against British rule in India. The issue on which civil disobedience movement 1930 was launched was salt monopoly exercised by the British government. Next এবার যেটা আমরা পড়বো যে which of the following event was the reason for the withdraw non-cooperation movement. তো নন কোঅপারেশন মুভমেন্ট উইথড্র করার প্রধান কারণ কি ছিল? আমরা সবাই জানি চৌরি চৌরা ইনসিডেন্ট। তো এখানে আমরা জানি যে চৌরি চৌরা ইনসিডেন্টের পারপাসটা কি ছিল। আমরা জানি যে এখানে চৌরি চৌরাতে যে দেখা যাচ্ছে যে আমরা জানি যে 19 চৌরি চৌরা ইনসিডেন্ট মানে হচ্ছে আমাদের 1922-তে প্রত্যাহার করা হয় ফেব্রুয়ারি মাসে। 1920 থেকে আন্দোলন, তাহলে 20 তার আগে এই যে সময়টা, এই সময়টা খুব কঠিন সময় ছিল ভারতবাসীর কাছে। কারণ 14 থেকে 18 আমাদের প্রথম বিশ্বযুদ্ধের একটা প্রভাব, দাম বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি, ঠিক আছে? এখানে আন্দোলনটা হয়, এখানে দেখা যাচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্ট কি করছে, এসেনশিয়াল কমোডিটির হাই প্রাইস,
এখানে অ্যালকোহল যে মাদকদ্রব্য বলি তার প্রাইস কিন্তু কমে যাচ্ছে। তো দেখা যাচ্ছে এখানে যে প্রতিবাদ মিছিল হচ্ছে যে কেনই এসেনশিয়াল কমোডিটি প্রাইস যেমন মিট প্রাইস ইনক্রিজ করা, কেন এটা করা হচ্ছে? যেখানে মাদক দ্রব্য অ্যালকোহলের দাম কমছে, এসেনশিয়াল যেটা মানুষের ব্যবহারিক জিনিসের দাম বাড়ছে। তো এর প্রতিবাদে এখানে চৌরি চৌরাতে প্রথমে এই যে ভায়োলেন্স যেটা হয় সেটা কিন্তু প্রথমে পদক্ষেপ ছিল পুলিশদের, যেখানে অ্যারেস্ট করা হয়, কিছু জনকে মেরে ফেলা হয়, ঠিক আছে। তারপরে কিন্তু ক্ষুব্ধ বা আমাদের উত্তপ্ত জনতা কিন্তু আগুন ধরিয়ে দেয় তখন আমাদের থানাতে, লোকাল থানাতে, যেখানে মারা যান পুলিশ কনস্টেবল অফিসার, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে ভগবান আহির ছিলেন লিডার, যাকে কিন্তু অ্যারেস্ট করা হয়। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? 5 তারিখে ঘটনা হয়, 12 তারিখে কিন্তু আন্দোলন তুলে নেওয়া হয়, ঠিক আছে। নেক্সট এবার যেটা আমরা দেখব, চৌরি চৌরা ইনসিডেন্ট, 3 জন সিভিলিয়ান মারা যায়, 22 জন পুলিশম্যান মারা যায়। 5 ফেব্রুয়ারি ঘটনা হয়। তো 12 ফেব্রুয়ারি গান্ধীজি তুলে নেন আন্দোলন। এখানে তোমাদের সব দেওয়া আছে, তোমরা দেখে নেবে। প্লেস হচ্ছে চৌরি চৌরা, যেটা গোরখপুর ডিস্ট্রিক্ট, ইউনাইটেড প্রভিন্স তখন ছিল, এখন মডার্ন ডে উত্তরপ্রদেশ, আগে ছিল ইউনাইটেড প্রভিন্স। ইভেন্ট, লার্জ গ্রুপ অফ প্রোটেস্টার পার্টিসিপেশন, NCM ক্লাস with police who opened fire. In retaliation, the demonstrators attacked on the set fire to a police station, killing all its occupants. মানে এই 22 জন পুলিশম্যান কিন্তু মারা যায়। যেখানে although he stopped the national movement, যেখানে অফিসিয়ালি গান্ধীজি বরদৌলি রেজলিউশন, যে বরদৌলিতে উনি কি করেন, নন কোঅপারেশন বন্ধ করেন, প্রত্যাহার করেন অফিসিয়ালি, এবং ডাক দেন যে নেক্সট আন্দোলন কি হবে, নেক্সট আন্দোলন হবে আইন অমান্য আন্দোলন, ঠিক আছে। কেন উনি উঠিয়ে নিয়েছিলেন এই আন্দোলন নন কোঅপারেশন? কারণ ওনার চিন্তা ছিল, ঠিক আছে, উনি ভেবেছিলেন বা উনি মনে করেছিলেন যে এই নন কোঅপারেশন মুভমেন্ট কিন্তু আরো বেশি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে পারে, আরো ভায়োলেন্স বাড়তে পারে, তার জন্য উনি উইথড্র করে নিয়েছিলেন। আর ওনার এই উইথড্র থেকে অনেক কংগ্রেস লিডার কিন্তু অসন্তুষ্ট হয়েছিলেন এবং কংগ্রেস থেকে বেরিয়ে গেছেন, যেমন GS খারপাদি আছেন, BP বাদিয়া আছেন, বিপিন চন্দ্র পাল আছেন, ঠিক আছে। নেক্সট, তো আফটার দ্য ফেলিয়ার অফ সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট, মহাত্মা গান্ধী লেড এমফাসাইজ অন, তো এখানে আমাদের আনসার কি হবে? কিসের ওপর উনি জোর দিয়েছিলেন যদি বল, কিসের ওপর উনি জোর দিয়েছিলেন? তো জোর দিয়েছিলেন উনি কিন্তু কনস্ট্রাকটিভ প্রোগ্রামের ক্ষেত্রে, কনস্ট্রাকটিভ প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু উনি জোর দিয়েছিলেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি কনস্ট্রাকটিভ ওয়ার্ক মানে কি? কনস্ট্রাকটিভ ওয়ার্ক মানে হচ্ছে আমাদের যেমন এডুকেশন, আপলিফটমেন্ট অফ দ্য আনটাচেবল, যেখানে আমরা জানি যে আনটাচেবলদের নিয়ে যে প্রস্তাব তোলা হয়েছিল সেপারেট ইলেকটরেটের জন্য, উনি কিন্তু ফোকাস করেছিলেন কনস্ট্রাকটিভ প্রোগ্রাম, যেখানে ডিপ্রেস ক্লাস, এডুকেশন কমিশন, ঠিক আছে, এগুলোর ওপরে, ইকোনমিক যেটা ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট সম্পর্কে গান্ধীজি পুট হিজ 11 ডিমান্ড, which and if they were not met 11th March 1930, then he would launch civil disobedience movement. যদি এই 11 পয়েন্ট বা ডিমান্ড যদি না মানেন 11ই মার্চ 1930 এর মধ্যে ব্রিটিশ গভর্নমেন্ট, তাহলে কিন্তু ওনার নেক্সট পদক্ষেপ 12ই মার্চ 1930-তে উনি কিন্তু কি করবেন, এই আন্দোলন। এবং 12ই মার্চ থেকে কিন্তু উনি সবরমতী থেকে যাত্রা শুরু করেছিলেন এবং 6 এপ্রিলে কিন্তু উনি দান্ডিতে পৌঁছে সল্ট লবণ হাতে তুলে উনি আন্দোলন শুরু করেছিলেন। এখানে 11টা পয়েন্ট কি কি ছিল এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রিডিউস এক্সপেন্ডিচার অন আর্মি অ্যান্ড সিভিল সার্ভিস, total prohibition, reduce land revenue by 50%, reforms in CID, abolish salt tax, alter arms act to allow issue license, release all political party যারা prisoner যারা এক্সট্রিম ভায়োলেন্সের সাথে জড়িত না, accept postal reservation bill, reduce rupee sterling exchange rate, protection tariff and foreign textile, and reserve postal shipping for ইন্ডিয়ানসদের জন্য পোস্টাল শিপিং এ ব্যবস্থা রাখা। The movement continue to linger non-cooperation এপ্রিল 1934 পর্যন্ত সিভিল ডিসোবিডিয়েন্স কন্টিনিউ হয়েছিল, তারপর উইথড্র করা হয়। With this
this development, the second phase of civil disobedience movement came to an end. The constructive program may otherwise and more fittingly to call construction on Purno Swaraj, complete independence. Constructive work এরপরে হবে যে শান্তিপূর্ণভাবে অহিংস পথে আমাদের পূর্ণ স্বরাজের দাবি করা। Effort for construction of independence, so called through violent and therefore necessarily untruthful means, we know only too painful. Look at the daily destruction of property, life and truth presence, where complete independence through truth and non-violence means the independence of every unit, be it the humblest of the nation, without distinction, race, color and creed. তাহলে আমাদের কি পারপাস ছিল সিভিল ডিসোবিডিয়েন্টে যদি আমি ওভারঅল বলি, তাহলে ওভারঅলের মধ্যে হচ্ছে নাম্বার 1 যে গান্ধীজির 11টা দাবি রেখেছিল ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, যে এই দাবিগুলো হচ্ছে এসেনশিয়াল। যদি এই দাবিগুলো 11ই মার্চ 1930s মধ্যে না মানে ব্রিটিশ গভর্নমেন্ট, তাহলে 12ই মার্চ থেকে আমার সিভিল ডিসোবিডিয়েন্স বা আইন অমান্যের যাত্রা কিন্তু শুরু হবে বা পদক্ষেপ শুরু হবে, ঠিক আছে। এবং উনি সিভিল ডিসোবিডিয়েন্টে কিন্তু উনি কনস্ট্রাকটিভ, যেখানে আমরা জানি কতদিন কন্টিনিউ হয়েছিল আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন কন্টিনিউ হয়েছিল আমাদের কতদিন পর্যন্ত, আইন অমান্য আন্দোলন কন্টিনিউ হয়েছিল 34 এপ্রিল পর্যন্ত। এবং উনি এই সময় যেটা আমরা আগে দেখেছি আন্দোলন বয়কট, এর ফলে দেখা যাচ্ছে যে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে, যে ডিস্ট্রাকশনে জনগণের ক্ষতি হচ্ছে, প্রাত্যহিক জীবনের ক্ষতি হচ্ছে, তো তার জন্য উনি অ্যাকসেপ্ট করলেন কনস্ট্রাকটিভ প্রোগ্রাম। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। নেক্সট এবার যেটা আমরা পড়বো, দ্য কমিটি হেডেড বাই মতিলাল নেহেরু কনস্টিটিউটেড টু ড্র আপ আ ব্লু প্রিন্ট ফর দ্য ফিউচার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পাবলিশড। তো এখানে আমরা কোন কোন রিপোর্টগুলো দেখতে পাবো? আমরা দেখতে পাবো নেহেরু রিপোর্ট নাম্বার 1, কনস্টিটিউশন রিপোর্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট, নান অফ দিস। তো মতিলাল নেহেরু কনস্টিটিউট এবং ব্লু প্রিন্ট, যেটাকে আমরা বলি প্রথম কনস্টিটিউশনাল ড্রাফট, ভারতের সংবিধানের প্রথম খসড়া, এটা হচ্ছে নেহেরু রিপোর্ট। আর এই নেহেরু রিপোর্টের প্রধান পারপাস কি ছিল? কখন আসে নেহেরু রিপোর্ট, কখন এটা প্রয়োজন মনে করলো ভারতীয়রা? তার কারণ হচ্ছে যখন আমাদের সাইমন কমিশন ব্যর্থ হয়। সাইমন কমিশন তাদের রিপোর্ট জমা দেয় 1929-এ, যেখানে যখন সাইমন কমিশনকে কোনো ভারতীয় অ্যাকসেপ্ট করেনি, তার কারণ এখানে কোনো ভারতীয় মেম্বার ছাড় ছিল না। ভারতীয়দের জন্য সংবিধান আসছে কিন্তু কোনো ভারতীয় মেম্বার নেই, ভারতীয়রা মানেনি। এবং লর্ডকে যখন জানতে চাইলো যে কেন ভারতীয়দের রাখা হয়নি, তখন কিন্তু আমাদের সেক্রেটারি অফ স্টেট জানিয়েছিলেন যে ভারতীয়রা তাদের সংবিধান তৈরির জন্য যোগ্য না। এবং এই যোগ্য কি যোগ্য না এটা তো প্রমাণ করতে হবে। তার জন্য কি হলো, অল ইন্ডিয়া একটি পার্টি অ্যারেঞ্জ হলো, একটা কনফারেন্স, যেখানে অল পার্টি কনফারেন্স, যত ভারতে পার্টি আছে সব পার্টি মিলে একটা আলোচনা। এটা যে ভারতের প্রেস্টিজের ব্যাপার, যার সাব কমিটি হচ্ছে আমাদের নেহেরু কমিটি। এবং এই নেহেরু কমিটিতে কিন্তু আমাদের কি হলো, আমাদের সংবিধানের ড্রাফট শুরু হলো, যেখানে চেয়ারম্যান প্রেসিডেন্ট মতিলাল নেহেরু, চেয়ারম্যান জওয়াহরলাল নেহেরু বাবা ছেলে। কিন্তু এখান থেকে এই মতিলাল নেহেরু কমিটি থেকে আমাদের কিন্তু কংগ্রেসের সেকেন্ড স্প্লিট দেখতে পারলাম, যেটা ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লিগ, যারা সাপোর্ট করছে কিন্তু পূর্ণ স্বরাজকে, ডোমিনিয়ন স্ট্যাটাসকে না। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। দ্য নেহেরু রিপোর্ট 1928, আন্ডার দ্য চেয়ারম্যান অফ মতিলাল নেহেরু, দ্য নেহেরু কমিটি complete its task. Its report, commonly known as Nehru Report, was presented in August 1928 to counter the charges of the Indian could not find constitutional consensus among themselves. This report advocated that India be given dominion status of complete internal self-government. ঠিক আছে, এটা প্রথম। এবং অনেক ফান্ডামেন্টাল রাইটের কথাও কিন্তু মেনশন করা হয়েছে। নেহেরু রিপোর্ট কবে জমা হয়, নেহেরু রিপোর্ট কি পারপাসে ছিল, মেন এখানে কি বলা হয়েছিল, কোন কমিটি, অল পার্টি কনফারেন্স, যেখানে চেয়ার করেছিলেন মতিলাল নেহেরু, জওয়াহরলাল নেহেরু অ্যাক্টিং সেক্রেটারি ছিলেন, ঠিক আছে। এবং 9 জন যে মেম্বার ছিলেন বাদবাকি, সেই 9 জন মেম্বারের নামও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো আজকে আমরা এই পর্যন্ত আমরা এই 6টা প্রশ্নই আলোচনা করব। নেক্সট আমরা কিন্তু আলোচনা করব যেটা 6 পর্যন্ত হলো টপ 10 এমসিকিউ এর বাদবাকি 4টে প্রশ্ন, এবং তার সাথে আরো একটা 5টা প্রশ্ন দিয়ে আমরা পার্ট 2-তে কিন্তু আরো প্রশ্ন উত্তর আলোচনা করব, ঠিক আছে। তো অবশ্যই ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলকে, আর অবশ্যই কিন্তু বেল আইকন প্রেস করবে নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ।